Ay, ay, ay. পার্লারের মেয়েগুলো তেকে বউ সাজিয়ে চলে যেতেই তে নিজের রুমের দরজা বন্ধ করে দিল। তে সারা রুম তন্ন তন্ন করে খুঁজে ওয়ার্ডরোবের ভিতরে অনেকগুলো চাদর পেল। সেইগুলোকে একসঙ্গে বেঁধে লম্বা দড়ির মতো করে রুমের লাগোয়া জানলা খুব শক্ত করে বেঁধে দিল। তারপর আশেপাশে খুব ভালো করে দেখে নিচে নেমে এলো। মাটিতে পা পড়তেই তে কোনো দিকে না তাকিয়ে উদ্ভ্রান্তের মতন দৌড়াতে শুরু করলো। পিছনের গেটের কাছে আসতেই কতজন গার্ড ওকে দেখতে পেয়ে দৌড়ে আসার আগেই ও পাঁচিল টপকে বাড়ির বাইরে বেরিয়ে গেল। তেকে এইভাবে বেরিয়ে যেতে দেখে গার্ডরা ভয় পেয়ে গেল। আর কিছু না ভেবে ওরা জেহফকে ফোন লাগালো। আর কয়েকজন গার্ড তো তের পেছনে ছুটলো, কারণ ওদের বস জানতে পারলে ওদের কাউকে ছাড়বে না। সব শুনে জেহফ ইনস্ট্রাকশন দিল যে এভাবেই হোক জাংকুককে জানার আগে যেন তেকে খুঁজে নিয়ে আসে। এইদিকে ম্যানশন থেকে বেরিয়ে কোনো রাস্তা বুঝতে পারছিল না, তবু ও ছুটতে ছুটতে একটা ধাবার কাছে এসে পৌঁছায়। ওখানে দেখলো টাকা দিয়ে ফোন করার ব্যবস্থা আছে। ও আসার সময় নিজের পাস সঙ্গে করে নিয়ে এসেছিল, কিন্তু ওর ফোন সেখানে ছিল না। তাই আর কিছু না ভেবে ওই ধাবার কাছে গিয়ে সেখানকার মালিককে জানালো সে একটা ফোন করবে, খুব আর্জেন্ট। ধাবার মালিক ওকে পারমিশন দিলে ও তাড়াতাড়ি করে একটা নাম্বারে ডায়াল করলো। ওপাশ থেকে ফোন রিসিভ হতে তে তাড়াতাড়ি করে বলল, হ্যালো হ্যালো, আমি তে বলছি, আমার একটা হেল্প লাগবে, ইটস আর্জেন্ট। ওপাশ থেকে কিছু বলতেই তে বলল, কার নাম্বার বলার সময় নেই, শোন আমার একটা কাজ করে দিবি, আমি এই মুহূর্তে তোকে ছাড়া আর কাউকে বিশ্বাস করতে পারছি না। ওপাশ থেকে আবার কিছু বলতেই তে বলল, দেখ আমার কাছে এত কিছু বলার মতো সময় নেই, সুযোগ পেলে পরে সব জানাবো, এখন আমার কথাটা পুরোটা শোন। পাশ থেকে উত্তর আসতেই তে ওকে কি কি করতে হবে সব বলে দিল। তারপর কিছু কথা বলে ও বলল, বুঝতে পেরেছিস, দেখ কাজটা যে করবি কেউ যেন জানতে না পারে, আমি কোনো রকম রিস্ক নিতে চাই না, এখন রাখছি, পরে কন্ট্যাক্ট করে নেব। বলে ও ফোনটা রেখে টাকা দিয়ে ধাবা থেকে বেরিয়ে কিছুটা গিয়েছে, তখনই ওর সামনে একটা বড় কালো কার এসে থামলো। ওই গাড়িটা থেকে কতগুলো গার্ডস বেরিয়ে ওকে ঘিরে ধরলো। তে বুঝতে পারলো এরা সবাই জাংকুকের গার্ড, আর ও এইবার আর পালাতে পারবে না। কিন্তু মনে মনে একটা শান্তি ছিল যে ওর দেওয়া কাজটা হয়ে যাবে। কিছুক্ষণ পর গার্ডরা ওকে ধরে ম্যানশনে নিয়ে এসে আবার রুমে লক করে দিল। তের পালানোর খবর জিনের কানে যেতেই উনি তের কাছে এলেন আর ওকে বললেন, কি দরকার ছিল পালানোর, কোনো লাভ হলো, উল্টে দেখো পায়ে লাগিয়ে এসেছো। জিন দেবীর কথায় তে নিজের পায়ে হালকা ব্যথা অনুভব করলো। তখন ওর মনে পড়লো যে পিছনের গেট খোলা না থাকায় ওর পাঁচিলে টপকে যখন অন্য দিকে ঝাঁপিয়েছিল তখন পায়ে লেগেছিল, কিন্তু পালানোর চিন্তায় তখন এত ধ্যান দেয়নি। জিন দেবী নিজের সঙ্গে আসা মেয়েটকে বলল, যাও ম্যাডামের জন্য কিছু হালকা ড্রেস আর ফার্স্ট এড বক্স নিয়ে এসো। মেয়ে চলে যেতে জিন তেকে বিছানায় বসিয়ে নিজে ওর পাশে বসে ওর পা দেখতে দেখতে বলল, ইস দেখো কিভাবে ফুলে গেছে, বিয়ের দিন এইভাবে পায়ে লাগলে জাংকুক জানতে পারলে কিভাবে ভেবেছো, ভাগ্যিস কিচ্ছু জানে না। কে জাংকুক? আর আপনারা কি পাগল, আমাকে এইভাবে আটকে রেখে জোর করে বিয়ে দিতে চাচ্ছেন? আমি করবো না এই বিয়ে। ওদের কথার মাঝখানে মেয়ের সবকিছু নিয়ে এলো। জিন দেবী তের পায়ে জোর চাপ দিয়ে বললেন, জাংকুক আমার ছেলে, যার সঙ্গে তোমার বিয়ে হবে, আর ও যখন একবার নিজের ডিসিশন জানিয়ে দিয়েছে তখন আমরাও কিছু করতে পারবো না, তাই আমার ওপর অযথা গলার জোর করবে না, আমি আবার রেগে গেলে সব ভুলে যাই। এত জোরে চাপ দেওয়ায় তের চোখ মুখ কুঁচকে গিয়েছিল আর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। ওকে দেখে, এই যে দেখো বললাম রেগে গেলে ভুলে যাই, এখন দেখো তোমার ব্যথার উপর মলম লাগানোর কথা ভুলে গিয়েছিলাম, তার উপর আরো ব্যথা দিয়ে ফেললাম, সরি বেটা। বলেই উনি মেয়ের হাত থেকে বক্স নিয়ে তার মধ্যে থেকে অয়েন্টমেন্ট বের করে তের পায়ে লাগিয়ে দিল। তারপর ড্রেসগুলো ওর হাতে দিয়ে বলল,
এর মধ্যে থেকে যে কোনো একটা নিয়ে পরে নেবে। ডিজাইনাররা আর মেকআপ আর্টিস্টরা আসতে দেরি আছে, ততক্ষণে আমি তোমার খাবার পাঠিয়ে দিচ্ছি। আমি জানি জাংকুকের জন্য তোমার কিছু খাওয়া হয়ে ওঠেনি, তাই ভালো মেয়ের মতো খেয়ে নেবে, ঠিক আছে? বলেই উনি তের গালে হাত রেখে ওকে কিছুক্ষণ দেখে রুম থেকে বেরিয়ে গেলেন। আর যাওয়ার আগে রুমের জানলা আর দরজা খুব ভালো করে লক করে দিয়ে গেলেন। তে রাগে দুঃখে ড্রেসগুলো বিছানার এক পাশে ছুঁড়ে ওইভাবে বসে রইল। কিছুক্ষণ পর একজন মেড আর একজন গার্ড রুমে এলো। তে দেখলো ওই মেয়েটার হাতে খাবারের প্লেট। মেয়েটি প্লেটটা সামনের টেবিলে রেখে বলল, ম্যাম আপনি খাবারটা খেয়ে নেবেন, আর আপনার কিছু লাগলে আমাদের ডাকার জন্য পাশের বেল আছে, ওটা বাজাবেন, আমরা চলে আসবো। এই বলেই ওই মেয়েটা ও তার সঙ্গে আসা গার্ড বেরিয়ে গেল। তে কিছুক্ষণ ওই খাবারের প্লেটের দিকে তাকিয়ে উঠে ওয়াশরুমে চলে গেল আর শাওয়ার অন করে তার নিচে দাঁড়িয়ে পড়লো। শাওয়ারের জলে ওর পরে থাকা জামা কাপড় ভিজিয়ে দিচ্ছিল আর মেকআপ সব ধুয়ে যাচ্ছিল। তবুও দাঁড়িয়ে থাকলো। কতক্ষণ হবে জানে না, হঠাৎ হালকা শীত শীত অনুভব হওয়ায় ও নিজের ভাবনা ছেড়ে বেরিয়ে এলো। তারপর নিজের ভিজে জামা কাপড় ছেড়ে ভালো করে শাওয়ার নিয়ে বেরোনোর সময় ওর মনে পড়লো তো ও তো সঙ্গে কোনো জামা আয়নি, কি করবে ভাবতে ভাবতে ওর নজর গেল হ্যাঙ্গারে ঝোলানো বাথটবের ওপর। ও বুঝলো এই রুমটা যার, হয়তো তার এটা, তাই কিছুটা দোনমনো করে ও ওটা পরে বেরিয়ে এলো। ওর চুল থেকে তখনও জল পড়ছে। বেরিয়ে এসে ও ওইভাবে মাথা নিচু করে এগিয়ে আসতেই হঠাৎ ধাক্কা খেয়ে কিছুটা পিছিয়ে গেল। মুখ তুলে সামনে তাকাতেই দেখলো জাংকুক দাঁড়িয়ে আছে, আর জাংকুক এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। তুমি 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 এখানে কি করছো? কি করছি মানে? আমার রুমে আমি থাকবো না তো অন্য কেউ থাকবে নাকি? ওর কথা শুনে তে বুঝলো এটা জাংকুকের রুম, আর ওর গায়ে পড়ে থাকা বাথরোবটাও যে জাংকুকের, এটা ভেবে ওর অস্বস্তি শুরু হলো। হঠাৎ করে জাংকুক তের কোমর জড়িয়ে ধরে ওকে নিজের দিকে টেনে নিল। ওর এই কাজেতে চমকে উঠে নিজেকে ছাড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়লো, কিন্তু জাংকুক ওকে আরো শক্ত করে ধরে ওর ভিজে চুলগুলো মুখের ওপর থেকে সরিয়ে ওর কানে গুছিয়ে দিল। আর ওর এই কাজেতে শান্ত হয়ে ওর দিকে তাকালো। হ্যালো, তোমাকে একটা কাজ দিচ্ছি, শোনো। তুমি এই যে নাম্বারটা থেকে কল এসেছে এটাকে ট্র্যাক করো এবং এর লোকেশন বার করো এবং তারপরে আমাকে জানাও। আর আমাকে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে এটা জানাবে, বেশি দেরি করা যাবে না। এরপর সুগা কলটা কেটে দেয়। এবার হয়তো তোর খোঁজটা পেয়ে যাবো অনেকে। তুই যদি আজকে কলটা না করতিস আমি হয়তো কোনোদিন তোর কাছে পৌঁছাতে পারতাম না। তুই যে এত বড় সাহসিকতা দেখিয়েছিস, তুই আমার বোন বলেই এটা পেরেছিস। আর যত তাড়াতাড়ি সম্ভব আমি তোকে তুই যেখানে আছিস সেখান থেকে উদ্ধার করবো, তুই চিন্তা করিস না। আমার বোনের আমি কিচ্ছু হতে দেবো না।